তো এটা হচ্ছে 4 নম্বর পার্ট, যেখানে আমরা কথা বলবো আমি বাস থেকে নামার পরে অট্টানেলে আমার কিভাবে দিনটা কাটলো। এটা বোধহয় 15 মার্চের গল্প। তো 13তে উঠেছিলাম, 14তে দিল্লি থেকে অট্টানেল, মানে মানালির আমার অনেক আগেই নামতে হয়, তাই জন্য ভোরবেলা 3:30 4টের সময় নেমেছিলাম। এবার 3:30 4টের সময় এক্স্যাক্টলি হিমাচল কীরকম, কতটা সেফ মেয়েদের জন্য, ওখানে মানুষজন কীরকম, সবটা আমি এই পার্টে শেয়ার করব। 2024-এর আমার হিমাচলের সোলো জার্নির গল্প শেয়ার করছি, যে গল্পগুলো তো অলরেডি 3টে পার্টে আমি শেয়ার করেছি, কীভাবে পুরো জিনিসটা শুরু হয়েছে। এই পার্টে এইগুলো শেয়ার করব। তো আমি যদি মনে করি, আচ্ছা আমি এখন কি করছি বলে একটা কনটেক্সট দিয়ে নিই। আমি হচ্ছে এরকম একটা নেকলেস তৈরি করছি। আজকে আমার বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে পরার জন্য। তো তৈরি করতে করতে গল্পটা করি, এতটা তৈরি অলরেডি হয়ে গেছে। তো এবারে আসছে, চলো আমি নেমে গেছি। আমি যখন নামছি আমি যথেষ্ট কিউরিয়াস ছিলাম, আর আমি নেমেছিলাম একটা বাস আর ট্যাক্সি স্ট্যান্ডে। এবার বাস আর ট্যাক্সি স্ট্যান্ডের লোকগুলো স্বাভাবিক, আমি নামা মাত্রই বাস এসেছে, ওদের তো ইনকাম ওটার উপরে ডিপেন্ড করে আছে যে বাস আসবে, লোক নামবে, ওখান থেকে আমাকে নিয়ে যেতে হবে। তো আমি নামা মাত্রই আমি খুব টেনশন নিচ্ছিলাম অ্যাকচুয়ালি, যে আমি এখানে একা মেয়ে, আর কোনো ট্যুরিস্ট নামেনি, আমি একা নেমেছি, তো এটা কতটা সেফ হবে আমার জন্য। তো আমাকে ওই বাস থেকে নামার সময় ওখানে যিনি বাসের কন্ট্রাক্টর ছিলেন, আমাকে যে ওনার সাথে খুব বাজে ব্যবহার করছিল, কিন্তু আমাকে ভালো ব্যবহারই করেছে। আমাকে এইটুকু বলে দিয়েছিল যে চিন্তা নেই, এখানে যারা আছে খুবই হেল্পফুল, তোমাকে হেল্প করে দেবে। বাট আমি খুবই না রিজার্ভড ছিলাম, যে আমার এই এতগুলো ব্যাগ ট্যাগ নিয়ে আমি এখানে রাতের অন্ধকারে, তখন তো আলোও ফোটেনি, রাতের অন্ধকারে আমি একা একা কী করে দাঁড়িয়ে থাকবো, এটা আমার জন্য ভীষণ একটা চ্যালেঞ্জিংই বলতে পারি, চ্যালেঞ্জিং সময় ছিল, যে আমি এখানে একা একা কী করে দাঁড়িয়ে থাকবো। তারপরে আমার আশেপাশে হচ্ছে ওই ট্যাক্সি স্ট্যান্ডের লোকজন ছুটে আসে, বাস তখনও ছাড়েনি, আমার ব্যাগ ট্যাগ এগুলো বার হচ্ছিলো, তখন ওই বাসের লোকগুলো বলে যে উনি হচ্ছে এরকম স্যাঞ্জ ভ্যালি যাবে। তো বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের এখানে গাড়ি আছে, আপনি চাইলে আমাদের গাড়িতে যেতে পারেন। আমি বললাম যে আমি তো একা, আমি তো গাড়ি অ্যাফোর্ড করতে পারবো না। আমি প্রথমে জিজ্ঞাসা করি ওদের গাড়িতে কত টাকা খরচা হবে স্যাঞ্জ ভ্যালি যাওয়ার জন্য অট্টানেল থেকে। তো ওরা আমাকে বলে আমার খরচা হবে হচ্ছে 700 টাকা। আমি বললাম আমার পক্ষে সম্ভব না 700 টাকা দিয়ে আমি হচ্ছে স্যাঞ্জ ভ্যালি যাবো, আমি একা আছি, আমার সাথে কেউ নেই। তো বললো ঠিক আছে, আপনি তাহলে অপেক্ষা করুন, আমাদের যে ওদের একটা ছোটো ছোটো আমাদের যে কেবিন ঘরগুলো হয় না, যে বাস স্ট্যান্ডে যে বা ট্যাক্সি স্ট্যান্ডে ছোটো ছোটো কেবিন ঘরগুলো হয়, যেখান থেকে দাঁড়িয়ে আমাদের টিকিট কাটতে হয়, ওইরকম একটা ছোটো কেবিন ঘর ছিল। আর তখন বিচ্ছিরি ঠান্ডা ছিল, বিচ্ছিরি ঠান্ডা। আমি তো দিল্লি থেকে গেছি, তখন ঠান্ডা নেই, কিন্তু অলরেডি আমি পাহাড়ে উঠে গেছি অট্টানেল, তখন বিচ্ছিরি ঠান্ডা ছিল। আমাকে বললো ওখানে হিটার আছে, আপনি হিটারের মধ্যে বসুন, প্রথমবার এসেছেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। হিমাচলে মেয়েদেরকে ভীষণ সম্মান করা হয়, হিমাচলে মেয়েদেরকে আমরা মাথায় করে রাখি, তো আপনাকে কোনো চিন্তা করতে হবে না বলে ওখানে যে ট্যাক্সি স্ট্যান্ডের লোকজনগুলো ছিল, হ্যাঁ এটা ঠিক যে ওরা আমাকে অনেকবার করে বলেছিল আপনাকে আমরা ট্যাক্সি করে দিচ্ছি, আপনি চলুন, একটু কম সম করে দিয়ে দেবেন, 700 টাকা হচ্ছে 600 করে দিয়ে দেবেন, চলুন। কিন্তু আমি বলেছিলাম আমি একজন সোলো ট্রাভেলার, আমার পক্ষে ট্যাক্সি অ্যাফোর্ড করা কখনোই পসিবল নয়। তো তারপরে সেটা ওরা মেনে আমাকে বসতে দেয়। আমি ওখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় সকালে আলো ফোটা অবধি আমি বসেছিলাম, 4টে থেকে 7টা, প্রায় 3 ঘন্টা আমি বসেছিলাম। ইভেন তোমরা ভাবতে পারবে যে আমি ওখানে বসেছিলাম বলে ওটা তো ওদের কেবিন ঘর, ওখানে ওরা হচ্ছে আরাম করে বসবে, আমি ওখানে ছিলাম বলে ওরা আমাকে ওই পুরো জায়গাটা ছেড়ে দিয়ে বাইরে ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছিল। আমি এদিকে ওদের কোনো সার্ভিস ব্যবহার করব না, আমি একা এসেছি, তো সকালবেলা আমার যখন বাস আসবে আমি বাসে উঠে চলে যাব, কিন্তু স্টিল আমি ওখানে দাঁড়িয়ে একটা খুব ভালো মানসিকতার পরিচয় পেয়েছিলাম ওখানের মানুষের, যে হিমাচলের মানুষ সত্যিই খুব হাম্বেল অ্যান্ড হেল্পফুল হয়, কাইন্ডনেসটা তাদের মধ্যে ন্যাচারালি আসে। আমি দেখছি তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, অনেক লোকজন আসছে, এরকম নয় যে একজন মানে যে আমাকে বসিয়েছে শুধু তারাই আছে, ওখানে বিভিন্ন রকম লোক আসছে যারা হচ্ছে গাড়ির সাথে কানেক্টেড, তারা সই করছে, তারা নিজেদের মতন কথা বলছে, হিমাচলিতে কথা বলছে, আমি তাদের কথা বুঝতে পর্যন্ত পারছি না। কিন্তু একটা সিঙ্গেল মানুষ আমার সাথে মিসবিহেভ তো করা দূরের কথা, আমার দিকে সেরমভাবে ফিরেও তাকায়নি। আমাকে নিয়ে অবশ্যই ওরা কিউরিয়াস হয়েছে, আমাকে নিয়ে জিজ্ঞাসা করেছে, কিন্তু তারপরে আমাকে কোনো অসুবিধা, মানে আমার যে একটা হয় না অকওয়ার্ড ফিল হচ্ছে, একটা মেয়ের অস্বস্তি হচ্ছে, এই অস্বস্তিতে পর্যন্ত আমাকে পড়তে হয়নি ওইখানে আমি যতক্ষণ বসেছিলাম। আর আমি এমন জায়গাতে ছিলাম ওইখানে দাঁড়িয়ে, আমি আমার বাড়ির লোককে ফোন করলে পেতাম না, কারণ তারা ওই সময় দাঁড়িয়ে ঘুমোচ্ছে, আমি কি ফোন করে বলবো তাদেরকে, আর ফোন করে বললেও বা কী যায় আসে, তাদের পক্ষে আমি আউট অফ রিচ তখন। এছাড়া সকালবেলা যখন হয়, সকালবেলার মুহূর্তটা খুব ভালো ছিল, সকাল হতেই আমি বের হই। ওর ব্যাপারটা হচ্ছে আমাকে অপেক্ষা করতে হবে সকাল 8টা অবধি, কারণ 8টার সময় ওই পাবলিক বাসটা আসে যেটা হচ্ছে স্যাঞ্জে যায়। অ্যাকচুয়ালি পুরোপুরি স্যাঞ্জে যাবে না, ওটা নামাতে হচ্ছে
দেওঘরে নামাবে, দেওঘর নাকি সামথিং এরকমই কিছু নাম ছিল, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি এই গ্রামটার নাম। তো ওখান থেকে নামাবে, নামিয়ে আমাকে তারপরে আবার ওখানে ওটা অ্যাকচুয়ালি ওখান থেকে আবার একটা বাস নিতে হবে, বাস নিয়ে আবার একটা গ্রামে যেতে হবে, গ্রামে থেকে নেবে আমাকে আবার ট্রেক করে সায়েন্স ভ্যালিতে যেতে হবে। আমি বললাম না একদম লাস্ট গ্রাম ছিল, তো অনেকটা দূর ছিল। এবার আমি ওখানটাতে ছিলাম। এবার রাত্রিবেলা বাসে আসার সময় আমি যে হোস্টের কাছে যাচ্ছি সেই হোস্টকে আমি কল করে জিজ্ঞাসা করে নিই। এবার সে আমাকে বলে যে তুমি আসছো, তোমার সাথে আরও একজন আসছে, তুমি চাইলে তার সাথে কানেক্ট করে নিতে পারো। তো আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে। এবার সে তারপরে আমার নাম্বার তাকে দিয়ে দিয়েছিল, আমাকে তার নাম্বার দেয়নি। তো আমি যখন ওখানে দাঁড়িয়েছিলাম সকালবেলা, তখনও হচ্ছে সবে সকাল হয়েছে, 5:30-6টা বাজে। খুব সুন্দর সিনারিওস ছিল, খুব ভালো ছবিগুলো তুলেছিলাম। বাট আমার ফোনে স্পেস না থাকার দরুন আমি হচ্ছে সেই ছবিগুলো এবং ভিডিওগুলো এসে আজও কম্পিউটারে দিয়েছিলাম। বাট আনফর্চুনেটলি ওর কম্পিউটার থেকে ওগুলো ডিলিট হয়ে যায়। নয়তো আমি সেইগুলো দেখাতাম যে একটা পাহাড়ের প্রথম সকাল এরকম একটা নতুন জায়গায় কতটা সুন্দর হতে পারে। আমি একটা ভ্যালি মতন এরিয়াতে ছিলাম, অট্টানেলের জায়গাটাতে, চতুর্দিকে পাহাড়ে ঘেরা, পাহাড়ের প্রথম সূর্য উঠছে, এত সুন্দর পাখির ডাক। মানে আমি তো অন্ধকারে গেছি রাত্রিবেলা, আমি দেখতেই পাইনি পাহাড়ের সৌন্দর্যটা, মানে অসাধারণ লাগছিল, অসাধারণ। ওই টাইমে ওই ফিলিংটা আমার মানে এতটা গুড ফিল হয়ে গেছে বলার কথা না। তারপরে হচ্ছে ওই মেয়েটি আসে, ওই মেয়েটি নামে হচ্ছে একটা ট্যাক্সি থেকে, এই হচ্ছে এতটা হয়ে গেছে, ওই মেয়েটি নামে একটা ট্যাক্সি থেকে, ওর নাম ছিল ভ্রুশালী। এবার আমার না ফার্স্ট ইমপ্রেশনটা খুব ম্যাটার করে, যে আমি একটা মানুষকে যখন দেখছি আমি তার এনার্জির সাথে কানেক্ট করছি, এক্স্যাক্টলি তার এনার্জিটা আমার কাছে কীভাবে ইন্টারপ্রেট হচ্ছে। তো ওর ব্যাপারটা হয়েছে কি, ও যখন ট্যাক্সি থেকে নামে খুব উড়াধুরা মতন করেছিল, আর আমার খুব একটা গুড ফিলও হয়নি, মানে আমার খুব অদ্ভুত একটা ফিল এসেছে ওর থেকে। বাট আমার মনে হলো যে ঠিক আছে, আমি মানুষকে জাজ করে লাভ নেই, আমার এটা ফিল হয়েছে, বাট দেখি যে সেই মানুষটা কেমন, বলে আমি ফিলটা ফার্স্ট ইমপ্রেশনের কথাটা আমি একদম ভুলে মেরে দিয়েছিলাম। বাট স্টিল ওকে আমার দেখে এটাই মনে হয়েছিল খুব উড়াধুরা টাইপের, আনঅর্গানাইজড একটা পাবলিক, যার ডিসিশন মেকিংয়ে প্রবলেম আছে, ক্ল্যারিটি লাইফে কম, আর লোকে ব্লেম করে। এই জিনিসগুলো আমার মাথায় চলে এসেছিল। এবার কেন এসেছিল, ও হচ্ছে প্রথম এসে ওখান থেকে একটা ট্যাক্সি করে নামে, যে ট্যাক্সিতে ওর হচ্ছে অনেকটা টাকা খরচা হয়। কারণ টাকা খরচা হওয়াটা অস্বাভাবিক নয়, টাকা খরচা হওয়াটা স্বাভাবিক। কারণ ও হচ্ছে বলছি, ও হচ্ছে যে বাসে করে এসেছিল, সেই বাসটা ওকে হচ্ছে ট্রেনে অনেক দূর নিয়ে চলে গিয়েছিল, মান্ডির কাছে বোধহয় নিয়ে গিয়েছিল আমার যতদূর মনে পড়ছে। এবার মান্ডি, মানে আমি কী করেছিলাম, আমার রাত্রিবেলা নামতে হবে দেখে আমি হাই অ্যালার্ট মোডে ছিলাম। আমি বলছি না আমার মতন সবাইকে থাকতে হবে, বাট স্টিল আমি নামবো, আমাকেও তো একটু অ্যালার্ট থাকতে হবে। যে নামাবে সে ভুলে যেতেও পারে, কিন্তু আমি নিজে নামবো, আমি তো আমার ঘুমিয়ে পড়লে হবে না। তো ও কী করেছিল, ও ওই জায়গাটাতে ঘুমিয়ে পড়েছিল, এবং তারপরে বাস স্বাভাবিকভাবে ওকে টেনে নিয়ে অনেক দূর চলে যায় মান্ডির কাছে। এবং সেখান থেকে ফেরার জন্য কোনো রকম ওখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট এইভাবে থাকে না, আর অত সকালবেলা ওই পাহাড়ে বাস টাস কিছুই চলে না। তো ও একটা আবার ট্যাক্সি বুক করে আসে। এবার কেসটা কী হয়েছিল, ও একটা ট্রেন বুক করেছিল, সেই ট্রেনের টিকিটটা ক্যান্সেল হয়ে যায়, এবং ও হচ্ছে মেক মাই ট্রিপ থেকে বুক করেছিল। তো মেক মাই ট্রিপে কী হয়, যখন তুমি একটা ট্রিপ বুক করছো এবং ওরা ওটাকে কনফার্ম বুকিং বলছে, তো 2 গুণ টাকা দিয়ে বুক করতে হয় তোমাকে কনফার্ম বুকিংয়ের জন্য। এবার যদি 2 গুণ টাকা দিয়ে যে বুকটা করছো, তুমি যদি সেই টাকাটা মানে একটু এক্সট্রা পে করতে হয়, 2 গুণ কিনা জানি না, এবার সেটা যদি ওরা তোমাকে প্রোভাইড করতে না পারে, ওরা তোমাকে অনেকটা টাকা বা 3 গুণ টাকা বোধহয় ফেরত দিয়ে দেয়। তো ওর ক্ষেত্রে ঠিক ওই জিনিসটা হয়েছিল, যে ও যে টাকাটা দিয়ে বুক করেছিল সেই টাকাটা অনেকটা পেয়ে যায়, তাই জন্য ফ্লাইটে করে চলেছিল। ফ্লাইটে করে এসে বাস ধরেছিল, বাস অনেকটা নিয়ে চলে যায়, কারণ ও জেগেছিল না, ঘুমিয়ে পড়েছিল, আর কন্টিনিউ ব্লেম করে যাচ্ছিল যে বাস থেকে নামাবে তার ওপরে, যে সে ঠিক জায়গায় ওকে নামাতে পারেনি। এবং তারপরে ট্যাক্সি করে ওকে এতটা আসতে হয়, তো ট্যাক্সিতে ও 700 টাকা প্রায় অলরেডি খরচ করে আসে। এবার ও যখন ওই জায়গাটাতে আসে, স্বাভাবিকভাবে ওখানে যে ট্যাক্সিওয়ালাগুলো আছে তারা তো আমার কাছে অলরেডি শুনেছিল আমি একা যাব, হঠাৎ করে আমার কম্প্যানিয়ন কোথা থেকে এলো, এটা একটা ওদের জন্য খুব স্বাভাবিক একটা ডাউটফুল একটা মোমেন্ট তৈরি করে। তারপরে আমি বললাম যে ও আমার সাথে যে যাবে আমি সেটা এখন জানতে পেরেছি, তো আমাদেরকে অফার করে ঠিক আছে তোমরা চলো, তোমাদেরকে আমরা পৌঁছে দিয়ে আসবো, তোমরা দুজন আছো, ভাগ করে দিয়ে দেবে টাকাটা, আমরা দিয়ে আসছি। আমি তখন বললাম যে না, আমার পক্ষে এতটা টাকা দেওয়া সম্ভব হবে না। আর ও সবে যেহেতু মানে ও হয়তো দিয়েও দিত, কিন্তু যেহেতু ওই যে ভুল করে অতটা চলে গিয়েছিল, আবার ওকে অতটা ফিরে আসতে হয়, তার দরুন ও বলে যে না আমি অত টাকা দেবো না, আমি অপেক্ষা করছি সকালবেলা অবধি। তো আমরা দুজনে ওখানে হচ্ছে অপেক্ষা করতে থাকি যে সকালবেলা বাসটা ধরে আমরা দুজনে একসাথে যাব, কারণ আমাদের দুজনের ডেস্টিনেশন সেম।
এবারে এই মেয়েটাও ভলেন্টিয়ার করতে আসছিল, আমি যেরকম ভলেন্টিয়ার করতে যাচ্ছিলাম এই মেয়েটাও ভলেন্টিয়ার করতে ওইখানে আসছিল। এবার আমরা যে হোস্ট, আমাদের হোস্ট সেম জায়গা সেম, আমরা সেম জায়গাতে যেহেতু ভলেন্টিয়ার করতে যাচ্ছিলাম আমাদেরকে হোস্ট দুজনকে পরিচয় করিয়ে দিয়েছিল। এবার একটা জায়গায় হ্যাঁ মাল্টিপল মানুষ ভলেন্টিয়ার করতে পারে, আর এটাও বোধহয় ওর প্রথম ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্সই ছিল। তো আমার ওর সাথে তারপরে সময়টা বেশ সুন্দর কাটে। প্রথমে একটা মানুষের সাথে পরিচয় হয়েছে, সবাই তো মানে ইমপ্রেস করার চেষ্টা করছি বলবো না, কিন্তু আমাদের যে গুড বিহেভিয়ারটা থাকে যখন প্রথম কারোর সাথে পরিচয় হয়, আমাদের প্রথম ইন্টেনশন এটাই যে আমরা ভালো ব্যবহার করব। তো আমরা যাচ্ছিলাম, ও একটা জায়গায় বসেছে, আমি একটা জায়গায় বসেছি, তবে হ্যাঁ ওর আর আমার অনেক কিছুই মেলে না। যেমন যেভাবে লোকালসদের সাথে কথা বলছে, আমি অতটাও লাউড ক্যারেক্টারের নই, আমি শান্ত শিষ্ট এবং আশেপাশে যা হচ্ছে ও আমাকে মোবাইল দিয়ে বলছে তুই ভিডিও কর, আমার ভালোই লাগছে ভিডিও করতে, কারণ ওই যে সিনারিওটা দেখতে দেখতে যাচ্ছিলাম আমার কাছে অসাধারণ ছিল। আর আমি আমার মোবাইলে কত ভিডিও করবো, আমার মোবাইল অত ভালো কোয়ালিটিরও ছিল না যে ক্যামেরা যে খুব ভালো ভিডিও আসছে, একদম সিনেম্যাটিক ভিউজ আসছে, কিন্তু ভিডিও প্রয়োজন। তো ওর বোধহয় আইফোন ছিল, ও আমাকে আইফোনটা দিয়েছিল, দিয়ে বলছিল হ্যাঁ এদিক থেকেও আমাকে কিন্তু ভরসা করে আইফোনটা দিয়ে দিয়েছিল। আমি একটা জায়গায়, ও একটা জায়গায় বসেছিল, বসে আমরা দুজন ভিডিও করতে করতে যাচ্ছিলাম, বাস পেয়ে গিয়েছিলাম, বাসে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। দেখলাম যে একটা বন্যায় কতটা ক্ষতি হতে পারে, মানে প্রচণ্ড ক্ষতি হয়েছে বন্যায়। তো রাস্তাঘাটের কি বাজে অবস্থা, বোধহয় ওই পাবলিক HRTCর বাস বলেই সম্ভব হয়েছে ওই রাস্তাগুলো দিয়ে ঠেলে ঠুলে ওরকমভাবে নিয়ে যাওয়া, অসম্ভব বাজে অবস্থা রাস্তা। তারপরে আমাদের বাস খুব সুন্দর সিনারিও দেখতে দেখতে যাই। আনফর্চুনেটলি সেই ভিডিওগুলো আমার কাছ থেকে ডিলিটেড, আমি এখন দেখাতে পারবো না, কিন্তু আমি যদি দেখাতে পারতাম আমি খুব 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 খুশি হতাম যে আমি এত সুন্দর সিনারিও দেখেছিলাম। তো ওই সিনারিওগুলো দেখতে 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 আরও পাহাড়ের উপর উঠে যায়, যেখানে দাঁড়িয়ে VI এর আর কোনো রকম আমার কাছে অস্তিত্ব থাকে না, শুধুমাত্র ভরসা ছিল হচ্ছে আমার কি বলে ওটাকে, জিও। তো যখন আমরা উপরে উঠি, আরও উপরে উঠতে থাকি, উঠে একটা জায়গায় নামি। এবার নেমেছি যে জায়গাটাতে, বাসটা ওই অবধিই যাবে, তারপরের বাসটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, কারণ তারপরে ওখান থেকে বাসে করেই যেতে হবে, আর কোনো রকম গাড়ির অপশান নেই। যদি নিচ থেকে গাড়ি নিয়ে নিতাম অট থেকে, সেটা একটা ব্যাপার হতো, আর নয়তো ওখানে বাসে করে যেতে হবে। এবার ওখানের বাস হচ্ছে ডিপেন্ড করে কত লোক হচ্ছে সেটার উপরে, যদি বেশি লোক হয় তাহলে আমাদেরকে বেশি মানে তারপরে বাস চলবে, আর যদি বেশি লোক না হয় তাহলে বাস চলবে না। তো ওখানে দাঁড়িয়ে আমরা প্রথমে একটা পরোটার দোকানে গিয়েছিলাম, গিয়ে আমি 50 টাকা দিয়ে আলুর পরোটা খাই। 50 টাকা দিয়ে পরোটা, ঠিক আছে পাহাড় বলেই হয়তো 50 টাকা নিচ্ছে, আর কি বলবো, যাই হোক পেট ভরানোটাও জরুরি। 50 টাকা দিয়ে আলুর পরোটা খাই, আচার দিয়ে আলুর পরোটা, আচার দিয়ে পরোটা খাওয়া আমার একদমই পোষায় না। যাই হোক, এটা হচ্ছে লুক, কেমন লাগবে, দারুণ না? যাই হোক, আচার দিয়ে পরোটা খাই। আচার দিয়ে পরোটা খাওয়ার পরে আমাদের ওখান থেকে আমরা অপেক্ষা করছিলাম, আর ওই যে দোকানের লোকটা ছিল সেও খুব হেল্পফুল ছিল। সে হচ্ছে আমাদেরকে কন্টিনিউ বলছিল তোমরা কোথা থেকে এসেছো, কত দূর যাবে, এখান দিয়ে বাস আসে। সে আশেপাশে লোকাল লোককে জিজ্ঞাসা করছে কি রে আজকে বাস যাবে, তো আমাদেরকে কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভরসা দিয়ে গেছে। তারপরে অনেকক্ষণ বাদে আমরা তো ওখান থেকে নেমে গিয়েছিলাম 8:30টার সময় বাসে উঠেছিলাম, 9টার মধ্যে নেমে গিয়েছিলাম। তারপরে ওখানে 11:30টার সময় বাস ছাড়ে, অতক্ষণ ধরে অপেক্ষা, মানে আনসার্টেনিটিতে বসেছিলাম বাস আদৌ যাবে কি যাবে না। আর আমাদের যে হোস্ট সে চাই নাকি, সে কোনো রকম হেল্পই করেনি। যাই হোক, সে বলেছিল হ্যাঁ একটা বাস আসতেও পারে নাও আসতে পারে, কোনো রকম সার্টেনিটি দেয়নি। এবার তখন আমার একটুখানি মনে হচ্ছিলো যে কী ধরনের মানুষ যে তার কাছে যাবে, সে প্রথমত ভুলে গিয়েছে, আমি ফোন করছি আমাকে মনে করার চেষ্টা করছে আচ্ছা আমি কে, তারপরে বলছে যে বাস যাবে কি যাবে না জানে না, যা হোক করে চলে আসতে। মানে যাই হোক, ওই হোস্টটাকে নিয়ে পরে গল্প বলবো, পরের পার্টে ওই হোস্টকে নিয়ে গল্প করবো। তারপরে আমাদের বাস 11:30টার সময় তারপরে আমরা গিয়ে পৌঁছানোর পরে নামার পর সময় দেখি যে ওই হোস্ট এসেছে, হোস্টের সাথে দুজন এসেছে যারা ভলেন্টিয়ার ওখানে করছিল। আর ওখান থেকে আমাদের ওই ব্যাগ নিয়ে ওপরে ওঠা তো সম্ভব না, তো একটা গাধা আনা হয়েছিল। জানি পশুকে দিয়ে খাটানো ঠিক নয়, কিন্তু আমরাও পশুর মতন খাটতে খাটতে এতদিন ধরে গেছি, ওই ব্যাগ নিয়ে এরকম স্টিফ পাহাড়ে ওঠা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো আমরা আমাদের ব্যাগ দিয়ে দিয়েছিলাম আর ট্রেক করতে করতে উপরে উঠছিলাম। আর ওই প্রথম আমার ট্রেকিং ছিল নেপালে, যখন ওই পশুপতি মার্কেটের ওইটাই জায়গাটাতে যখন ট্রেক করেছিলাম ওইটুকু। আর তাছাড়া কোথাও আমার ট্রেকিং এক্সপিরিয়েন্স নেই, আর আমি সমতলে থাকা মানুষ, কী করে ট্রেকিং এক্সপিরিয়েন্স থাকবে। আর ওরা পাহাড়ে থাকে এবং ওখানে যে ভলেন্টিয়ারগুলো করতে গেছে বৃষালী, এবং ওখানে বরুণের সাথে আলাপ হয়েছিল, আয়ুষের সাথে আলাপ হয়েছিল, ওরা সবাই ভলেন্টিয়ার করছিল ওখানে। এবার আয়ুষ আর বরুণ ভলেন্টিয়ার করে অলরেডি চলে যাবে, এরকম টাইমে আমরা ঢুকেছি আমি আর বৃষালী। তো স্বাভাবিকভাবে ওদের অলরেডি পাহাড়ে ঘুরে বেড়ায়, ওদের এক্সপিরিয়েন্স আছে, আমার এক্সপিরিয়েন্স নেই। তো আমার যেতে খুব অস্বস্তি হচ্ছিলো, বাকিদের খুব
প্রবলেম হচ্ছিলো, কারণ আমি ধীরে ধীরে হাঁটছিলাম, আমি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, বাট স্টিল ওরা আমার সাথে খুব কোঅপারেট করে আমরা হচ্ছে পৌঁছে আমার খুব ভালো লেগেছিলো। হ্যাঁ, বাড়িটা একটু অন্যরকম ছিল, কারণ বাড়িটা খুব ভালো, মানে বাড়িটা থেকেই ভিউ খুব ভালো, বাট বাড়িটা খুব ভালো সেটা নয়, প্লাস্টিক টাঙানো, আমি তো বুঝতে পারছি না যে ওই জায়গাটাতে কীরকম কী সিচুয়েশান। তো প্রথম পৌঁছাই ওখানে গিয়ে, তারপরে আমাদের একটা রুম দেওয়া হয়, খুব ভালো একটা মানে বন্ধুত্ব হয়, সকলের সাথে গল্প করছি, সকলের সাথে আলাপ হচ্ছে। ওখান থেকে আরও অনেকে ভলেন্টিয়ার করার ছিল, তারা আগের দিন বেরিয়ে গেছে, শুধু দুজনই পড়েছিল, আয়ুষ আর বরুণ, তারপরে আমি, বৃষালী, আর ওখানে একটা দিদি ছিল, দিদিটার নাম ভুলে গেছি, যাই হোক একটা দিদি ছিল, ও হচ্ছে এই হোস্টের আন্ডারেই ছিল। তো ওখানে যাই, গিয়ে হচ্ছে কি ভালো লাগে। তারপরে দুপুরবেলা খাওয়া দেয়, ওদের খাওয়াটা খুব অদ্ভুত ছিল, কীরকম একটা ডাল চালে খিচুড়ি করেছিল, অদ্ভুত টেস্ট, না মানে টেস্টটা যে হতে পারে আমার মশলা, ওদের মশলা টেস্ট দুটো আলাদা হবে, কিন্তু খুব অদ্ভুত টেস্ট ছিল। রান্না করতে পারে না, এটা তো আমি পরে যেহেতু দিনগুলো কেটেছে বুঝতে পেরেছিলাম, খুব ভালো রান্না করতে পারে না, কারণ আমি সেম জিনিসটা লোকাল একজনের বাড়ি থেকে খেয়েছিলাম, তাদের রান্না অসাধারণ সুন্দর ছিল। তো ওরা রান্না করতে খুব একটা ভালো পারে না, ওরা যেহেতু গুজরাটি ছিল, তো ওদের হচ্ছে ওখানে কোনো রকমভাবে আমাকে বলে দিয়েছিলো পুরো নিরামিষ হবে, ডিম টিম কিছু উঠবে না, তো সবটাই নিরামিষের উপরে ডিপেন্ড করেই চলবে। হ্যাঁ, আমরা বাইরে থেকে খেতে চাইলে গিয়ে খেয়ে আসতেই পারি, কিন্তু ওদের ওখানে চলবে না, এটা আমাদেরকে বলে দিয়েছিল। তো এই ছিল আমার পৌঁছানো অবধি গল্প। এরপরে ওখান থেকে আমরা পৌঁছানো মাত্র ট্রেক করতে গিয়েছিলাম, ট্রেকের দারুণ একটা অভিজ্ঞতা আছে। তো ট্রেকের অভিজ্ঞতা, ওই দিন রাত্রের অভিজ্ঞতা অসাধারণ ছিল। ওই সময়টা যে আমি যে এতটা জার্নি করে গেছি, আমার যে এতটা জার্নি ল্যাগ হয়েছে আমি ফিলই করিনি। ওখান থেকে যাওয়া মাত্র আমি ট্রেকে বেরিয়ে গিয়েছিলাম, নতুন মানুষজনের সাথে পড়েছি, আমি ফোন ভুলে গিয়েছিলাম, আমার যতটা ইমোশনাল ফিল হচ্ছিলো বাড়ির লোকের জন্য, আর্যর জন্য, আমি সেটা ভুলে গিয়েছিলাম। ওখানে পুরো পরিবেশটা তো ওই মোমেন্টটাতে ফুললি পাচ্ছিলাম। তো আমার খুব ভালো সময় কেটেছে ওই দিন। এবং তারপরের দিন আমরা হচ্ছে সারকান্ডা ট্রেকেও গিয়েছিলাম, ওই যে পাহাড়টা আছে, পাহাড় চড়েছিলাম। আমি হচ্ছে পরের দিন এই ট্রেকিং রিলেটেড গল্পটা বলবো, এই পার্টে আর এই গল্পটা আমি কন্টিনিউ করছি না। তো আজকে গয়নাগুলোকে বানিয়ে নিই, পরের হচ্ছে কখনো আমি আবার বসে পরের পার্টে গল্পটা শেয়ার করব। আমার ট্রেকিং এক্সপিরিয়েন্স কেমন, বন্ধুত্বটা কেমন হয়েছিল, ওই দিন রাত্রিবেলা আমরা যখন সবাই প্রথম স্ট্রেঞ্জার্সরা গল্প করতে বসেছিলাম, কীরকম লেগেছিল। খুব ভালো, মানে আমি ভাবলেও আমার মনটা খুব ভালো হয়ে যায়। অ্যান্ড তারপরেও কিছু সময় কাটে, সেই সময়গুলো নিয়ে পরে গল্প করবো, কারণ অনেক দিন ধরে আমি ছিলাম ওখানে, তো আমি এরকম একটা দুটো পার্টে শেয়ার করতে পারবো না, অনেকগুলো পার্ট আসবে, তো পরের পার্টে এই গল্পটা বলবো। টিল দেন, টাটা।